ভোটের আগে কি শুধুই তদন্ত নাকি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ? মমতাকে দুর্বল করতে কি প্রশাসনই এখন বিজেপির প্রধান নিশানা? রাজীব কুমার, মনোজ বর্মাকে টার্গেট করে কি বাংলার ক্ষমতার ভিত নাড়ানোর ছক কষা হয়েছে? ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট সব মিলিয়ে কি একটাই লক্ষ্য, ভোটের ময়দানে নামার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা? এই পুরো খেলায় বড় প্রশ্ন একটাই, এটা আইন না এটা নির্বাচন জয়ের নিখুঁত মাস্টার প্ল্যান? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। হয় এবার নয় নেভার, এই স্লোগান তুলে আজ থেকে 25 বছর আগে অটল বিহারী বাজপেয়ী সঙ্গ ত্যাগ করে 2001 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গে বামেদের উৎখাত করতে ভোট যুদ্ধে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিকি শতাব্দী পর বিজেপির এখনো পর্যন্ত রণকৌশলী বলে দিচ্ছে বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটাতে বিজেপিও এসপার ওসপার মডেলে খেলতে চলেছে। একেবারে মাইকেল মধুসূদনের সেই অমোঘ লাইন মেনে, মারি ওরি পারি যে কৌশলে। পশ্চিমবঙ্গে ঢুকবো, তবে তার আগে একটা জিনিস লক্ষ্য করুন। 24শে লোকসভায় ঝটকা খাওয়ার পর থেকে একটা নির্বাচনও হারেনি বিজেপি। মহারাষ্ট্র বিধানসভা থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা, বিহার হয়ে সর্বশেষ মুম্বাইয়ের মায়ানগরী বিজেপি প্রমাণ করে দিচ্ছে এই সময় দাঁড়িয়ে তারা অপ্রতিরোধ্য। 24এর লোকসভায় ম্যাজিক ফিগার থেকে 32টি আসন কম পাওয়ায় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য মসনদে বসতে হয়েছে দুই লাঠির সাহারায়, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। 24শে 240-এ আটকে যাওয়া বিজেপিকে অস্তমিত সূর্য হিসেবে দেখতে শুরু করেছিল আজকের বৃহন্মুম্বাই পৌর নিগমের ফল তাদের সেই ধারণাকেই সজোরে ধাক্কা দিল। শুধু মুম্বাই নয়, মহারাষ্ট্রের 29টি পৌরসভার অধিকাংশতেই ফুটেছে পদ্ম। তবে সব থেকে বড় ইতিহাস তৈরি হয়েছে এশিয়ার ধনীতম পৌর সংস্থা, যাদের বার্ষিক বাজেটের অঙ্ক 70,000 কোটি টাকা। সেই মায়ানগরীর পৌর নিগম বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসিতে গত 30 বছর ধরে যে দুর্গ ছিল ঠাকরে পরিবারের অবিংশবাদিত সম্পত্তি, সেই দুর্গের চাবিকাঠি ছিনিয়ে নিল বিজেপি। 1990-এর দশকের শুরু থেকে মুম্বাই পৌরসভা বানিয়েছিল শিবসেনার একচ্ছত্র আধিপত্য। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাকে তাদের খাস তালুকে হারিয়ে বিজেপি প্রমাণ করল শিবসেনার ভাঙন এবং একনাথ শিন্ডের সঙ্গে জোট করার অঙ্কটি দীর্ঘমেয়াদে সফল হয়েছে। মুম্বাইয়ের এই জয় বিজেপির জন্য কেবল একটি পৌরসভা দখল নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। যেই শহরের আবেগ এবং রাজনীতি গত 3 দশক ধরে নিয়ন্ত্রিত হতো মাতোশ্রী থেকে, সেই শহরের নতুন নিয়ন্ত্রক এখন দেবেন্দ্র ফডনবিস এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। 2024-এর ধাক্কা যে কেবল একটি সাময়িক বিচ্যুতি ছিল, তার প্রমাণ দিয়ে বিজেপি এখন ভারতের বাণিজ্যিক রাজধানীর দণ্ডমুণ্ডের কর্তা। মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনে দলের এই সাফল্য আরও একটি সম্ভাবনার জন্ম দিল। তা হলো মোদির পর কে? এই প্রশ্নে অমিত শাহ, যোগী আদিত্যনাথের সঙ্গে জুড়ে গেল আরও একটা নাম, দেবেন্দ্র ফডনবিস। মুম্বাই থেকে বাংলায় ফিরে আসি। আজ আপনাদের জানাবো বাংলার মসনদ দখল করতে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা দুই পুলিশ অস্ত্রকে টার্গেট করেছে বিজেপি। ইডি, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের কোটাল, সঠিক ভাষায় বললে রাজ্য পুলিশের মহানির্দেশক তথা ডিজি এবং কলকাতার নগরপাল অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। দাবি করা হয়েছে ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ক্রোনোলজিটা আরেকবার লক্ষ্য করুন। আপনারা ঘটনা জানেন, তবুও আরেকবার বলছি। বাংলার গদি যদি চূড়ান্ত লক্ষ্য হয়, তার সূচনা বিন্দু গত 8ই জানুয়ারি ইডির অভিযান থেকেই। ইডি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী উপদেষ্টা এবং আইটি সেলের প্রধান প্রতীক জৈনের বাড়িতে হানা দিল। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জেট ক্যাটাগরি সিকিউরিটি কনভয় নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন। তিনি নিজে অকুস্থলে হাজির হলে প্রশাসনে হইচই পড়বে, এটাই স্বাভাবিক। ফলে বিশাল পুলিশ বাহিনীও চোখের পলকে ঘটনাস্থলে জড়ো হলো। এই পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় হাতে একটি সবুজ প্লাস্টিকের ফাইল নিয়ে বাইরে বেরিয়ে এলেন এবং পুলিশের নিরাপত্তা বেষ্টনীকে ঢাল করে ঘটনাস্থল থেকে বেরিয়ে গেলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ইডি কার্যত কিছুই করতে পারল না। এরপরই ইডি আদালতের দ্বারস্থ হলো। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নয়, প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধেও মামলা দায়ের করে এবং তাদের অপসারণের দাবি তুলল। কাদের অপসারণ চাইছে ইডি?
মমতা ব্যানার্জির দুই পুলিশ অস্ত্র রাজীব কুমার আর মনোজ বর্মা, আর কেস মুক্ত করতে তাদের সঙ্গে দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার প্রিয়ব্রত রয়। উদ্দেশ্য স্পষ্ট, তা হলো রাজীব কুমারদের হটিয়ে তাদের জায়গায় কেন্দ্র সরকারের পছন্দের অফিসার বসানো। নির্বাচনের প্রচার শুরুর আগেই ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল হয়ে পড়তে বাধ্য করা। তৃণমূল নেতৃত্বেরও দাবি, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে তাদের অনুগত অফিসারদের পোস্টিং দিতে চায়, যাতে ভেতরের সব খবর সরাসরি গুজরাট লবির কাছে পৌঁছে যায়। আর সেই কারণেই অমিত শাহের নির্দেশে ইডি সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে আবেদন করেছে। কিন্তু প্রশ্ন হলো, ইডি শেষ পর্যন্ত কেন ডিজিপি রাজীব কুমারকেই সরাতে চাইছে? ইডির আবেদনে অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আইপ্যাক এবং তার ডিরেক্টর প্রতীক জৈনের বিরুদ্ধে ইডির অভিযানের প্রতিবাদে কলকাতার রাজপথে বিশাল মিছিল করে প্রতিবাদ জানালেন, তখন ডিজিপি রাজীব কুমারও সেই আন্দোলনে সামিল ছিলেন। ইডির বক্তব্য, রাজীব কুমার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং এই ধরনের অফিসারদের উপস্থিতিতে কোনো নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। যদিও মিডিয়া রিপোর্ট কিন্তু অন্য কথাই বলছে। এই যে রাজীব কুমারকে বলা হচ্ছে মমতার সবচেয়ে কাছের পুলিশ অফিসার, এই তত্ত্ব প্রতিষ্ঠা করা এতটা সরল নয়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং রাজীব কুমারের সম্পর্ক শুরু থেকে আদৌ মসৃণ ছিল না, বরং 2009 সালে যখন মমতা ব্যানার্জি একই সঙ্গে কেন্দ্রের রেলমন্ত্রী এবং পশ্চিমবঙ্গে বিরোধী নেত্রী, তখন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান ছিলেন রাজীব কুমার। মিডিয়া রিপোর্ট বলছে, রাজীব কুমারের বিরুদ্ধে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপ করার গুরুতর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ এনেছিলেন তদানীন্তন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। মুকুল রায় তখন তৃণমূলের অঘোষিত নাম্বার 2। 2009 সাল থেকেই বাংলায় পট পরিবর্তনের ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। অবশ্য হাওয়া মোড়ক বুঝে পুলিশ প্রশাসনের কর্তারা তখন থেকেই দোল খেতে শুরু করেছিলেন কিনা সেটা বলা মুশকিল। এরপর এলো 2011 বিধানসভা নির্বাচন। বামেদের 34 বছরের রাজ্যপাট উল্টে দিয়ে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র 2 বছর আগে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে মমতার ফোন ট্যাপ করার অভিযোগ আনা হয়েছিল, 2012 সালে সেই রাজীব কুমার হলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রথম কমিশনার। সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার আগে এই রাজীব কুমারই ছিলেন সারদা চিটফান্ড কাণ্ডের তদন্তের মাথা। রাজীব কুমারের হাতে গ্রেপ্তার হন তৃণমূলের তদানীন্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। অবশ্য কুণালের গ্রেপ্তারির আগেই সারদা কোম্পানির মালিক সুদীপ্ত সেন এবং তার সহযোগী দেবযানী ঘোষকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল রাজীব কুমারের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল। কুণাল পরে অভিযোগ করেছিলেন, রাজীব কুমারের নেতৃত্বাধীন পুলিশ আসল প্রভাবশালীদের আড়াল করতে কেবল তাকেই বলির পাঠা করছে। তিনি সেই সময় সিবিআই তদন্তের দাবিও তুলেছিলেন। পরে তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে গেলে মদন মিত্র, সৃঞ্জয় বোস সহ একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হন, সে অন্য প্রসঙ্গ। বলার কথা হলো, কুণাল গ্রেপ্তার হওয়ার পরে বিজেপির বহু নেতা প্রকাশ্যে রাজীব কুমারের প্রশংসা করেছিলেন, বলেছিলেন তিনি নিরপেক্ষ এবং সাহসী অফিসার। কিন্তু ঠিক এখানেই গল্পে আসে বড় টুইস্ট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2018 সালের সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় কিছু অডিও ক্লিপ ভাইরাল হয়। তৃণমূল ছেড়ে মুকুল রায় ততদিনে বিজেপিতে। ওই ক্লিপগুলোতে মুকুল রায়ের সঙ্গে সেই সময় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি মহাসচিব কৈলাস বিজয়বর্গীর মধ্যে ফোনালাপ শোনা যায়। অডিওতে মুকুল রায়কে বলতে শোনা যায়, তিনি মানে বিজয়বর্গী যেন দলের সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলে 4 জন আইপিএস অফিসারের ওপর সিবিআই এর নজরদারি বসানোর ব্যবস্থা করেন, যাতে তারা ভয় পায়। ওই অডিও ক্লিপে মুকুল রায় আরো বলেন, সিবিআই যদি একটু মনোযোগ দেয় তাহলেই ওই আইপিএস অফিসারেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। যদিও পরে কৈলাস বিজয়বর্গী এই অডিও ক্লিপগুলোকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেন। অন্যদিকে মুকুল রায়ের বক্তব্য ছিল তার ফোন কলকাতা পুলিশ ট্যাপ করছিল, তার মানে ওই কথোপকথন বাস্তবেই হয়েছিল। মুকুল রায় সেই সময় কলকাতা পুলিশের বিরুদ্ধে ফোন ট্যাপিং এর গুরুতর অভিযোগ তোলেন। আর এই সূত্রে আরও একটি বিষয় একেবারে স্পষ্ট হয়ে যায়। এই অডিও ক্লিপে দাবি করা হচ্ছিল যেন দলের তরফে সিবিআইকে ব্যবহার করে আইপিএস অফিসারদের ওপর চাপ সৃষ্টি করা হয়। বিজয়বর্গীর কাছে পেশ করা মুকুল রায়ের ওই আবদার থেকে এটাও বোঝা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি প্রয়োজনে সিবিআই এবং ইডির মতন কেন্দ্রীয় সংস্থাকেও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতেই পারে।
এই ঘটনাগুলো থেকে দুটো বিষয় সামনে আসে এবং তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। সেই সময় থেকেই বিজেপির নজর রাজীব কুমারের উপর স্থির হয়ে যায়। সারদা চিটফান্ড মামলায় তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য 2019-এর 3রা ফেব্রুয়ারি সন্ধ্যায় সিবিআই রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাসভবনে হানা দেয়। রাজীব কুমার তখন কলকাতার পুলিশ কমিশনার। সিবিআই অফিসারদের রাজীব কুমারের বাড়িতে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ। এখানেই শেষ নয়, সিবিআই আধিকারিকদেরই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদল বলে রাজীব কুমারের বাড়িতে পৌঁছে যান। মমতা অন ক্যামেরা অভিযোগ করেন যে মোদী সরকার কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজ্যের প্রশাসনিক কাঠামো এবং ফেডারেল কাঠামোর ওপর আক্রমণ চালাচ্ছে। কেন রাজীব কুমারের বাড়িতে অতর্কিতে হানা? এটা নাকি সংবিধানের অপমান। তার প্রতিবাদে সেই রাত্রেই মমতা ধর্মতলার মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালীন ধর্নায় বসে পড়েন। ঠিক যেমন বিরোধী নেত্রী থাকার সময় সিঙ্গুর আন্দোলনের সময় ধর্নায় বসেছিলেন। ধর্না মঞ্চ থেকে মুকুল রায় ফোন কল রেকর্ডিং এর প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, রাজীব কুমার সহ বাংলার একাধিক শীর্ষ অফিসারদের ওপর দিল্লি থেকে লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই থেকেই রাজীব কুমারকে পদ থেকে সরানোর চেষ্টা চলছে দিল্লি থেকে। 2019 সালের লোকসভা নির্বাচনেও বিজেপির পক্ষ থেকে এই চেষ্টা স্পষ্টভাবে দেখা গেছিল। বাস্তবে 2019 সালের ভোটের আগেই একটি খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় রাজ্য বিজেপি দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে এমন আইপিএস অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলে যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই মনে করা হয়। আর সেই তালিকার একেবারে প্রথমেই ছিল রাজীব কুমারের নাম। ফলে সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধুমাত্র তদন্তের নয়, প্রশ্নটা ক্ষমতার, প্রতিহিংসার আর প্রশাসনকে কবজায় আনার লড়াইয়ের। নিশ্চয়ই বুঝতে পারছেন কল রেকর্ডিং আর এই সব খবরের মধ্যে সংযোগটা কতটা গভীর। এই পর্বে বিজেপি তখন সফল না হলেও চেষ্টা কিন্তু বন্ধ করেনি। 2024 সালে বাংলায় খেলতে গিয়ে রাষ্ট্রীয় শাসকেরা নির্বাচন কমিশনের সহায়তায় তদানীন্তন ডিজিপি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দেয়। নির্বাচন কমিশনের যুক্তি ছিল রাজীব কুমার রাজ্য পুলিশের মাথায় থাকলে ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের জন্য সমান এবং ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ থাকবে না। কমিশনের নির্দেশ ছিল যে রাজীব কুমারকে নির্বাচনের কোনো কাজের সঙ্গেই যুক্ত রাখা যাবে না। রাজীব কুমারকে সরানোর পর প্রথমে কিছুদিন বিবেক সহায়কে এবং পরবর্তীকালে সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্যের ডিজিপি পদে নিয়োগ করেছিল কমিশন। অন্যদিকে রাজীব কুমারকে পুলিশের উর্দি থেকেই সরিয়ে দিতে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে বদলি করা হয়েছিল। রাজীব কুমারের অনুপস্থিতিতেই লোকসভার ভোট হলো। বাংলায় 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপির আসন 6টি কমে গিয়ে হলো 12 আর তৃণমূলের 7টি বেড়ে গিয়ে হলো 29। লোকসভা ভোট পর্ব মিটতেই রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে রাজীব কুমারকে পুনরায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদে বহাল করে। কিন্তু বারবার রাজীব কুমারকে টার্গেট করার পেছনে আসলে দুটো বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এক, বিজেপি নেতাদের কল রেকর্ডিং ভাইরাল হওয়া, তাতে দলের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন ওঠা আর তারপর থেকেই রাজীব কুমারকে সরানোর লাগাতার দাবি। দুই, এই সন্দেহেও যে রাজীব কুমার থাকলে বিজেপি তাদের রাজনৈতিক ব্লুপ্রিন্ট বাস্তবে সফল করতে পারছে না, তাই তাকেই নিশানা করা হচ্ছে। এই কারণেই প্রশ্ন উঠছে, রাজীব কুমার পদে থাকলে কি বিজেপির পরিকল্পনা ভেস্তে যাচ্ছে? তাই কি তাকে সরাতে এত মরিয়া চেষ্টা? আবার সেই কারণেই কি রাজীব কুমারকে আঁকড়ে রাখতে মমতার এত মরিয়া চেষ্টা? তৃণমূল নেতারা সোজা সাপটা প্রশ্ন তুলেছেন, শেষ পর্যন্ত কেন শুধু ডিজিপি রাজীব কুমারের পেছনেই লেগে রয়েছে বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো? অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ, ইডিকে সামনে রেখে তিনি রাজনৈতিক খেলা খেলতে চাইছেন। আর সেই কারণেই নির্বাচনের ঠিক আগে ইডি এবং সিবিআই বাংলায় হঠাৎ করে অতি সক্রিয় হয়ে উঠেছে। এই প্রশ্নগুলো আরো জোরালো হচ্ছে, কারণ ডিজিপি রাজীব কুমার আগামী 31শে জানুয়ারি অবসর নিতে চলেছেন। তাহলে প্রশ্ন উঠবেই, যিনি আর 2 সপ্তাহের মধ্যেই অবসর নিচ্ছেন, তিনি তদন্তে কিভাবে বাধা দেবেন? অবসরের তারিখ যখন একেবারে সামনে, তখন এত তড়িঘড়ি কেন? অবসরপ্রাপ্ত হতে চলা একজন শীর্ষ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার দাবি উঠছেই বা কেন? অন্যদিকে তৃণমূলের সাফ বক্তব্য, রাজীব কুমারের মতন দক্ষ অফিসার পদে থাকলে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো খেলা খেলতে পারছে না। সেই আক্রোশ থেকেই কেন্দ্রীয় শাসকেরা ইডিকে সামনে রেখে তাকে সরাতে চাইছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক মঞ্চে নয়, পশ্চিমবঙ্গ জুড়ে এবং সোশ্যাল মিডিয়াতেও জোরালোভাবে উঠে আসছে। অনেকে প্রশ্ন তুলছেন, কেন বারবার শুধু রাজীব কুমারকেই নিশানা করা হচ্ছে? তাই আবার বলছি, প্রশ্নটা শুধু তদন্তের নয়,
বরং তদন্তের মোড়কে এটা ক্ষমতা, ভয় দেখানো আর প্রশাসনকে হাতিয়ার করে রাজনৈতিক হিসেব মেটানোর খেলা। এর পেছনের উদ্দেশ্য একেবারে জলজ্যান্ত স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে চারদিক থেকে কোণঠাসা করার পূর্ণাঙ্গ রাজনৈতিক অপারেশন চলছে। আইন, তদন্ত, কেন্দ্রীয় সংস্থা সবকিছুই ব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রীকে চাপে রাখার শেষ চেষ্টা শুরু হয়ে গেছে। এটাই বিজেপির একেবারে বিস্ফোরক মাস্টার প্ল্যান। যে কথা শুরুর দিকে বলছিলাম, যে 24 লোকসভায় ঝটকা খাওয়ার পর থেকেই আমরা দেখছি বিরোধীরা যখন নানা চিন্তা ভাবনায় ব্যস্ত, বিজেপি তখন আগে ভাগেই এমন মাস্টার প্ল্যান বানিয়ে ফেলছে, যার সঙ্গে পাল্লা দিতে গিয়ে বারবার বিপক্ষ পিছিয়ে পড়ছে। রাজনীতিতে পরিকল্পনাই আসল অস্ত্র, আর সেখানেই বিরোধীরা বারবার পিছিয়ে পড়ছে। তৃণমূল কি করেছে আর কি বা বাকি রেখেছে? কেন তৃণমূলের বদলে তাদের ভোট দেওয়া উচিত? এই ধরনের একগুচ্ছ প্রশ্ন সামনে রেখে বাংলায় বিজেপি ইতিমধ্যেই 8টি বিধানসভা কেন্দ্রকে টার্গেট করে চার্জশিট প্রকাশ করেছে। সেখানে তৃণমূলের একের পর এক দুর্বলতা তুলে ধরা হয়েছে এবং সেই বার্তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এতদিন বিজেপি বাংলায় যে কাজটা করতে পারেনি, এবার সেটাই কার্যত হয়ে গেছে। বাংলার মানুষের মধ্যে প্রবল মেরুকরণের বাতাস বইছে। সবশেষে জরুরি প্রশ্ন, বিজেপির এই তীক্ষ্ণ বহুস্তরীয় রণকৌশলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আর আগের মতন স্বস্তিকর জায়গায় নেই, এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তিনি প্রশাসনিক চাপে কোণঠাসা, কেন্দ্রীয় সংস্থার লাগাতার সক্রিয়তার বিধ্বস্ত, তার ওপর তীব্র মেরুকরণের হাওয়া, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কার্যত অভূতপূর্ব। এই লড়াই আর শুধু উন্নয়ন বনাম ব্যর্থতার নয়, এটা ক্ষমতা বনাম নিয়ন্ত্রণের যুদ্ধ। প্রশ্ন এখন একটাই, এই চাপের মুখে মমতা কি আবার রাজনৈতিক পাল্টা আঘাত হানতে পারবেন, নাকি বিজেপির নিখুঁত ছকে বাংলার ক্ষমতার মানচিত্রই বদলে যেতে চলেছে? বাংলার ভোট এবার কি আর সাধারণ ভোট হবে না, বরং হবে নতুন ইতিহাস লেখার সূচনা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু না আমি যথেষ্ট।